नमस्कार बंधुरा वेलकम टू सीएस जेनिक्स बेंगल यूट्यूब चैनल। आज के भिडियोते आमरा कथा बोलबो होच्छे ट्रांसैक्शन मैनेजमेंट रिलेटेड कन्सेप्ट निये। बाट तार आगे एक कथा बोली 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, তো তার মানে হচ্ছে তোমরা এখন গেট বা নেট দিতেও এলিজিবল হয়ে যাচ্ছ জেকার পাশাপাশি। তো যারা জেকা দেবে তারা জাস্ট জেকা দেবে, বাট যারা জেকা ছাড়াও এই ধরনের এক্সাম দিতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সিট বুক করতে পারো। কোনো কোয়ারি থাকলে সেগুলোও তোমরা আস্ক করতে পারো। এই ব্যাচটা আমরা মে মাস থেকে শুরু করতে চলেছি, যাতে তোমরা 2026 গেট, 2026 জেকা এবং তার পরবর্তী নেটগুলোর জন্য যাতে তোমরা রেডি হয়ে যেতে পারো একটাই প্রিপারেশন সিরিজের মাধ্যমে। প্রিলিমিনারি ডিবিএমএস কমপ্লিট, এখন আমরা চলে এলাম ডিবিএমএস এর একটা মেজর পার্ট, যেটা হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। খুব বেশি সময় আমরা এটার জন্য অ্যালট করছি না, তবুও এর যতটা হয় ইন এ নাটশেল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ট্রানজ্যাকশন সম্পর্কে যদি পড়তে হয় তাহলে প্রথমেই যেটা পড়া দরকার সেটা হচ্ছে ট্রানজ্যাকশনের অ্যাসিড প্রপার্টি। অ্যাসিড প্রপার্টি ব্যাপারটা কি? এ ফর অ্যাটমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, আই ফর আইসোলেশন, ডি ফর ডিউরেবিলিটি। এই চারটে আমার পয়েন্ট। দেখো, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন আর ডিউরেবিলিটি যদি ইন এ নাটশেল এদের এক এক লাইনে ডিসক্রাইব করতে হয়, কী করে বলতে হবে? ট্রানজ্যাকশন তার দুটো স্টেট হতে পারে, হয় তুমি ট্রানজ্যাকশন ফিনিশ করতে পেরেছো, নয়তো ফিনিশ করতে পারোনি, মানে কমপ্লিট হয়নি। তার মানে পার্শিয়ালি ফিনিশ কনসেপ্টটা ট্রানজ্যাকশনে হয় না, তার মানে নো পার্শিয়াল ফিনিশ। ঠিক আছে, কথাটা বুঝবো। ট্রানজ্যাকশন, একটা ট্রানজ্যাকশন টি, সেটা যদি পুরোটা ফিনিশ করে তো ভালো, যদি পুরোটা না ফিনিশ করে কিছুটা করেছে বাকিটা করতে পারলো না, তাহলে তাই বলে তাকে তুমি পার্শিয়ালি ফিনিশ বলতে পারবে না, তুমি তাকে পুরোটাই তুমি বলতে পারবে যে সে কিছুই করেনি, তুমি তাকে পুরো রোল ব্যাক করে দেবে। ঠিক আছে। কনসিস্টেন্সি মানে কি? একটা ট্রানজ্যাকশন পুরো কমপ্লিট হলো, ধরো গুগল পেতে তুমি আমায় টাকা পাঠালে, তো টাকাটা তোমার অ্যাকাউন্ট থেকে কাটবে, আমার অ্যাকাউন্টে অ্যাড হবে, এটা হচ্ছে কনসিস্টেন্সি। আইসোলেশন মানে কি? দেখো, সিস্টেমে একসাথে একটা তো নয়, লাখ লাখ ট্রানজ্যাকশন চলে, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইসোলেটেড টু ইচ আদার, এটা হচ্ছে আইসোলেশন। মানে একটা ট্রানজ্যাকশনের এফেক্ট যেন একটা ট্রানজ্যাকশনে না পড়ে। লাস্ট যেটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি কি? যে ট্রানজ্যাকশন যে চেঞ্জগুলো করে সেই চেঞ্জগুলো যেন পারসিস্ট করে ডেটাবেসে, এটা হচ্ছে ডিউরেবিলিটি। এই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনের চারটে পয়েন্ট। এখন দেখো, এই চারটে পয়েন্টের উপর বেস করে আমি ট্রানজ্যাকশনকে ক্যাটাগরাইজ করতে পারি। কিরকম ভাবে করতে পারি? দেখো, একদম প্রথমে ট্রানজ্যাকশনের মানে আমার যে এক বা একাধিক ট্রানজ্যাকশনের যে মানে কালেকশন, একে বলা হয় কি? একে বলা হয় শিডিউল। এখন দেখো, শিডিউলগুলোকে আমরা কি কি ধরতে পারি? একদম ফার্স্ট টাইপ অফ শিডিউল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কমপ্লিট শিডিউল। কমপ্লিট শিডিউল কি বলছে? যে লাস্ট যে ইনস্ট্রাকশনটা রয়েছে তোমার শিডিউলের, যা লাস্ট ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে হয় কমিট হতে হবে, নয়তো তোমার অ্যাবর্ট হতে হবে। অর্থাৎ কমপ্লিট শিডিউল কি বলছি? যে তোমার প্রতিটা পার্টিসিপেটিং ট্রানজ্যাকশন যা রয়েছে এই শিডিউলে, তার লাস্ট ইনস্ট্রাকশনটা হয় কমিট হতে হবে, নয়তো অ্যাবর্ট হতে হবে। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো, ট্রানজ্যাকশন তো বেসিক্যালি পিস অফ কোড, তো সেই পিস অফ কোডগুলো কিরকম হতে পারে? ধরো আমার কাছে রয়েছে T1, আমার কাছে ধরো রয়েছে T2। ঠিক আছে, ধরো T1 আমি লিখলাম রিড এ, ওকে ফাইন। এ অ্যাকাউন্টে আমি মনে করো 5টা টাকা দিলাম রাইটে। ঠিক আছে, এখানে মনে করো রয়েছে রিড এ, এ ইজ ইকাল টু এ মাইনাস 2। ঠিক আছে, ডাব্লিউ এর অ্যাকাউন্ট থেকে তোমার 2 টাকা কাটলো। এইবার এখানে আমি দিলাম হচ্ছে কমিট। দুটো ট্রানজ্যাকশন রয়েছে T1 আর T2, একটা ট্রানজ্যাকশনের লাস্টে রয়েছে কমিট। আবার এই প্রান্তে ধরে নাও রিড বি। ঠিক আছে, বি ইজ ইকাল টু বি মাইনাস 5। ডাব্লিউ বি হতেই পারে যে এর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বির অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, এটা আগে পরেও করা যায়, সেরকম কোনো ব্যাপার নয়। তো এখানেও দিলাম কমিট। তাহলে এই ট্রানজ্যাকশনটা এটা একটা কমপ্লিট শিডিউল কিনা? কমপ্লিট শিডিউলের ডেফিনেশন কি বলেছে? যে লাস্টের ইনস্ট্রাকশনটা হয় কমিট হতে হবে, নয়তো অ্যাবর্ট হতে হবে। এখন দেখো, যদি ধরো T2 তে লাস্টে রয়েছে কমিট, আর যদি T1 এ কমিট না থাকতো, তাহলে কিন্তু এটা কমপ্লিট শিডিউল হতো না। বাট যেহেতু দু জায়গাতেই লাস্টে কমিট রয়েছে, তো এটা আমার বলতে পারো এটা আমার একটা কমপ্লিট শিডিউল হবে। এখন কমপ্লিট শিডিউল হলে প্রবলেমটা কি? কমপ্লিট শিডিউল হওয়াটাই কি এনাফ? কমপ্লিট শিডিউল হলে প্রবলেম নেই, মানে আমি বলছি কমপ্লিট শিডিউল হওয়াটাই কি এনাফ? কমপ্লিট শিডিউল হওয়াটা এনাফ সবসময় নাও হতে পারে। আমি যে কথাটা একটু আগেই বলেছি অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি মানে কি? যে ট্রানজ্যাকশন কখনো পার্শিয়ালি কমপ্লিট হতে পারে না। এখন ধরে নাও তোমার এই ট্রানজ্যাকশনটারই কথা ধরে নাও, ধরো এর মধ্যে আছে 10 টাকা, বি এর মধ্যেও আছে 10 টাকা। ঠিক আছে, রিড এ করছি। রিড এ করছি মানে কি? এর ভ্যালু 10 টাকা, সেটা তোমার লোকাল ডেটাবেসে তুমি রিড করলে, তোমার লোকাল ডেটাবেস D1 এ তুমি এর ভ্যালু রিড করলে হচ্ছে কত? 10। ঠিক আছে, এর ভ্যালু রিড করলে 10।
এর ভ্যালু 5 টাকা বাড়ছে, মানে অ্যাকচুয়ালি এর মধ্যে ভ্যালুটা হয়ে যাচ্ছে 15, কিন্তু সেটা লোকালি। আর যখন রাইট এ করছো তখন সেন্ট্রাল ডেটাবেসে এর ভ্যালুটা 10-এর থেকে হয়ে যাচ্ছে কত, 15। তার মানে রাইট করলে সেটা সেন্ট্রাল ডেটাবেসে হয়, আর রিড বা এমনি নর্মাল আপডেট করলে সেটা তোমার লোকাল ডেটাবেসে হয়। এখন দেখো এর ভ্যালু যখন T2 রিড করবে, T2 কত রিড করবে, T2 তো 15 রিড করবে। তাহলে T2 যখন নিজের লোকাল ডেটাবেস D2 তে রিড করবে, সে 15 রিড করবে, আর D2 যখন তার ভ্যালু 2 কমাবে তখন সে 15 থেকে কমিয়ে 13 করবে। রাইট এ করবে মানে এর ভ্যালু কত করে দেবে, 13। আর ফাইনালি এটা কমিট করছে মানে এটা সেভ হয়ে গেল, সেভ বা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো মনে করো রিড বি করবার আগে এখানে কোনো একটা ট্রানজ্যাকশনের জন্য একটা ফেলিওর হলো, সিস্টেমের কোনো প্রবলেমের কারণে ফেলিওর হলো। এখন T1 ট্রানজ্যাকশন তো পার্শিয়ালি কমপ্লিট করতে পারবে না। T1 ট্রানজ্যাকশন কি করবে, যে দেখছে যে ফেলিওর হলো মানে আমার এই পয়েন্ট অবধি হয়েছে, বাকিটা হয়নি। কিন্তু বাকিটা হয়নি বলে তো আমি এখানে পজ করতে পারবো না, তাহলে আমার পুরো ট্রানজ্যাকশনটাকে আমাকে আনডু করে ফেলতে হবে। আর সেটা যদি আমি করতে চাই তাহলে আমার আমি ট্রানজ্যাকশনটা শুরু করার আগে এর যে ভ্যালু ছিল আমি ডেটাবেসটাকে সেই স্টেটে নিয়ে যাবো। তুমি বলতে পারো কেন, কেননা T2 ট্রানজ্যাকশন তো কমপ্লিট করেছে, কিন্তু দেখো T1 আর T2 আইসোলেটেড, তারা কিন্তু দুজনের অস্তিত্ব সম্পর্কে জানে না। তো T1 কি করে জানবে যে মাঝখানে T2 বলে একটা ট্রানজ্যাকশন ছিল, সে কিছু আপডেট করেছে, সে জানতেই পারবে না। তো তখন সে কি করবে, সে এই যে চেঞ্জটা রয়েছে এই চেঞ্জটাকে রোল ব্যাক করবে। আর এই গোটা চেঞ্জটাকে যদি সে রোল ব্যাক করে তখন সিচুয়েশনটা কীরকম হবে, যে আচ্ছা আমি ট্রানজ্যাকশন শুরুর আগে স্টেটে চলে যাই, সেখানে আমার ভ্যালু কত ছিল সেখানেই আমি চলে যাব। তো ও দেখবে যে এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10 ছিল। এখন প্রবলেমটা হচ্ছে দেখো T1 ট্রানজ্যাকশন যেহেতু কমপ্লিট হলো না, ও আবার শুরু করবে, কিন্তু T2 ট্রানজ্যাকশন সে তো কমপ্লিট হয়ে গেছে, সে তো আর শুরু হবে না। এই কনসেপ্টটা অনেকটা এভাবে ভাবতে পারো, ধরো পরীক্ষার হলে তুমি লিখছো, তোমার কোনো বন্ধু তোমার খাতা দেখে লিখলো, সে খাতা দেখে লিখে তোমার অ্যান্সারটা দিয়ে বেরিয়ে গেল, ওদিকে মাঝখানে তুমি দেখতে পেলে তোমার যে অ্যান্সারটা বেরিয়েছে তাতে কোথাও একটা ভুল হয়ে গেছে। তুমি করলে অ্যান্সারটা কেটে কুটে ঠিক করলে, কিন্তু সে তো খাতা জমা দিয়ে বেরিয়ে গেল, তার তো তুমি আর রিডু করতে পারবে না। তো এই প্রবলেমটা হচ্ছে এই কমপ্লিট শিডিউলের প্রবলেম, যে এই কমপ্লিট শিডিউলের ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে রিকভারেবিলিটি। তাহলে কমপ্লিট শিডিউলের ক্ষেত্রে ইস্যুটা কোথায় হচ্ছে, ইস্যুটা হচ্ছে রিকভারেবিলিটি। অর্থাৎ আমি যদি কোনো ট্রানজ্যাকশন লস্ট করে ফেলি তাহলে আমি তাকে রিকভার করতে পারবো না। এটার উপায়টা কি, দেখো বন্ধু তোমার থেকে দেখে টুকেছে, তাহলে বন্ধুর তো উচিত যে তুমি কমিট করার আগে, তুমি খাতা জমা দেওয়ার আগে সে খাতাটা জমা দেবে না। তাহলে আমি কি করতে পারি, দেখো যে একটা কাজ করি, তুমি আগে জমা দাও আমি তারপর জমা দিই, এটা যদি তোমার বন্ধু বলে তাহলে এই ট্রানজ্যাকশনটা দেখতে কিছুটা এরকম লাগবে, T1 অ্যান্ড T2। তো এখানে কি করছি, রিড এ যা ছিল ট্রানজ্যাকশন একদম সেম টু সেম রাখবো, কিন্তু এখানে একটা ছোট্ট চেঞ্জ করে দেবো, যে আমি যেটা এখানে করেছিলাম যে আচ্ছা এর ভ্যালু এখানে 5 টাকা বাড়িয়েছিলাম তাই না, আর এখানে এর ভ্যালু 2 টাকা কমিয়েছিলাম, ঠিক আছে। এবার যখন আমি T1 ট্রানজ্যাকশানে যখন গেছিলাম, আমি কি বলেছিলাম যে T1-এ হচ্ছে বি এর থেকে আরও 5 টাকা কমলো। এবার আমি বলছি যে আগে দেখো আমি আগেই T2-কে কমিট করে দিয়েছিলাম, এখানে আমি বলছি যে আগে আমার T1 কমিট করবে তারপর আমার T2 কমিট করবে। এখন যদি এই পয়েন্টে এসে ও কোনো সিস্টেম ফেলিওরের সম্মুখীন হয় তাহলে ও তো রোল ব্যাক করবেই, কিন্তু T2 বলে যে ট্রানজ্যাকশন তার কাছেও মেসেজ আসবে যে ভ্যালুটাকে তুমি আপডেট করেছো সেই ভ্যালুটারও কোনো একটা প্রবলেম হয়েছে, সেই ভ্যালুটা আপডেট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এই T2 ট্রানজ্যাকশন ও বলবে যে ঠিক আছে লেট মি রোল ব্যাক অলসো। তাহলে এই জিনিসটা একটা ঘটবে, অর্থাৎ তুমি যদি কোনো ট্রানজ্যাকশন যদি সে কমপ্লিট না করতে পারে আর ইনকমপ্লিট আরেকটা ট্রানজ্যাকশন সে কোনো একটা কোঅপারেটিভ ভ্যালু অর্থাৎ তার আপডেট করা ভ্যালু রিড করে থাকে, তাহলে দুজনেই একসাথে আমার রোল ব্যাক করবে। এই সিচুয়েশনটাকে বলা হয় কাসকেডিং রোলব্যাক। তাহলে কাসকেডিং রোলব্যাক এই জিনিসটাকে বলা হয়। এখন দেখো কাসকেডিং রোলব্যাক যদি হয় শিডিউলটা রিকভারেবল, কিন্তু শিডিউলটাতে কাসকেডিং রোলব্যাক একটা ইস্যু। কেন ইস্যু, একটা ট্রানজ্যাকশন কষ্ট করে আপডেট করছে, সেই আপডেটটা পুরো রোলব্যাক হয়ে যাচ্ছে, এটা তো একটা প্রবলেম। এবার এই প্রবলেমটাকে যদি তুমি ট্যাকল করতে চাও তাহলে তোমাকে এমন শিডিউলের কাছে যেতে হবে যে কিনা কাসকেডলেস মানে কি, এই যে দেখো দুজনে কমিট করেছে, আমি এটা তো বলতে পারি যে আগে আমার বন্ধু পুরো অ্যান্সারটা লিখে ফেলবে তারপর তুমি সেখান থেকে টুকবে। কারণ হতে পারে তোমার বন্ধু পুরোটা লিখলো না, তুমি অর্ধেকটা দেখে অ্যান্সারটা জমা দিয়ে দিলে আর ওদিকে তোমার বন্ধু ভুল করে ফেললো, তাহলে তো গোলমাল। তাহলে বলছি যে তোমার বন্ধু T1, মানে আমি পুরোটা লিখছি না কারণ বারবার লিখতে হবে, তোমার বন্ধু T1 কমিট করলো, ঠিক আছে, তুমি তারপর রিড করা শুরু করো একে।
এতে কি হবে যে কাসকেডিং রোলব্যাকের ঝামেলাটাও থাকবে না, আর তোমার শিডিউল একই সাথে রিকভারেবলও থাকবে। দেখো রিকভারেবল হতে তো অসুবিধা নেই। রিকভারেবল হতে গেলে কি বলছি, যে তুমি যার থেকে রিড করছো, যার আপডেট ভ্যালুটা রিড করছো, সেই ট্রানজ্যাকশনটা কমিট করার আগে তুমি কমিট করবে না। সে লজিক তো তুমি এখানেও মানছো, তুমি মনে হচ্ছে এখানে আরও একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করছো যে তোমার বন্ধু কমিট করার পরই তুমি রিড করবে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমরা বলছি কাসকেডলেস শিডিউল। কিন্তু কাসকেডলেস শিডিউলের যদি কথা বলি, এতে একটা প্রবলেম আছে। এই রিডের উপর রেস্ট্রিকশন লাগাচ্ছে ঠিকই, রাইটের উপর লাগাচ্ছে না। কোথাও যদি রিডের জায়গাতে ব্লাইন্ড রাইট হয়, ব্লাইন্ড রাইট মানে কি, রিড না করে যদি কেউ রাইট করে, তখন কিন্তু সেটা তুমি কোনো ট্রানজ্যাকশনটা, তোমার এই আপডেট করার ট্রানজ্যাকশনটা সে কমপ্লিট করার আগেই কিন্তু তুমি রাইট করে ফেলতে পারো। তো আমি সেই কনসেপ্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি চলে যাব স্ট্রিক্ট শিডিউলে। স্ট্রিক্ট শিডিউল কি বলছে, যে read or write after commit, read or write after commit, এই কনসেপ্টের উপর স্ট্রিক্ট শিডিউল কাজ করে। তাহলে আমাদেরকে যদি কোশ্চেনে কেউ জিজ্ঞাসা করে, তাহলে দেখো প্রথমে তো তোমার সমস্ত শিডিউল অবশ্যই তোমাকে কমপ্লিট শিডিউল বানাতে হবে। যদি কমপ্লিট না বানাও তাহলে তো এটা হবেই না। কমপ্লিট শিডিউল হওয়ার পর তুমি সেই কমপ্লিট শিডিউলের থেকে কিছু শিডিউলকে বেছে নেবে হচ্ছে কিসের জন্য, রিকভারেবলের জন্য, রিকভার। আর রিকভারেবল শিডিউলের মধ্যে থেকে তুমি আরও কিছু শিডিউলকে কিসের জন্য বেছে নেবে, কাসকেডলেস শিডিউল, কাসকেডলেস। আর সব থেকে ভেতরে যে শিডিউলটা থাকবে সেটা হচ্ছে কি, স্ট্রিক্ট। যে কাসকেডলেস শিডিউলও তো সবাই স্ট্রিক্ট হয় না, কিন্তু স্ট্রিক্ট শিডিউল এমন শিডিউল যে কমিট করার আগে বা কমিট করার আগে কিছুতেই তোমার রিড বা রাইট করতে দেবে না। তুমি কমিট করবে, তারপর আমি রিড বা রাইট করব। কাসকেডলেস কি করছিল, রিড করছিল আফটার কমিট, কিন্তু রাইটের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা ছিল না। তো এইভাবে আমি শিডিউলগুলোকে ইভলভ করতে দেখতে পারি। এটা ছিল ট্রানজ্যাকশনের একদম বলতে পারো প্রিলিমিনারি কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ আসার খুব হিউজ চান্স রয়েছে জেকার রেসপেক্টে যদি বলি। পুরো ভিডিওটা দেখলে আমি চেষ্টা করলাম একটা ছোট্ট এক্সাম্পল দিয়েই পুরোটা ক্লিয়ার করে দিতে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আশা করব আরও নতুন নতুন ভিডিও নিয়ে যখন আমরা আসবো তোমরা আরও ম্যাসিভলি পার্টিসিপেট করবে, যাতে জেকার এই সময়টুকুকে আমরা আরও বেটার ইউটিলাইজ করতে পারি। সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি আরও নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।